সবাইকে বাংলা এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকেই সবার প্রথমে জানাই ইংরেজি শুভ নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমরা এখন আলোচনা করতে চলেছি রবীন্দ্রোত্তর সাহিত্যিক আশাপূর্ণা দেবীর লেখা জ্ঞানচক্ষু গল্পটি। আলোচ্য গল্পটি লেখিকার কুমকুম গল্প সংকলন থেকে ১০ম শ্রেণীর পাঠ্যের অন্তর্ভুক্ত করা হয়েছে। আমরা এখন ১০ম শ্রেণীর পাঠ্যের অন্তর্ভুক্ত আশাপূর্ণা দেবীর লেখা জ্ঞানচক্ষু গল্পটি আলোচনার পূর্বে লেখিকা সম্পর্কে কয়েকটি কথা জেনে নিই। আশাপূর্ণা দেবী ছিলেন রবীন্দ্রোত্তর যুগের একজন অন্যতম প্রধান বাংলা তথা ভারতীয় সাহিত্যিক। তিনি ১৯০৯ খ্রিস্টাব্দের ৮ই জানুয়ারি কলকাতায় জন্মগ্রহণ করেন এবং তিনি সাংসারিক জীবনেই ছিলেন প্রচণ্ড পটু একটি মানুষ। সংসারে হাজার কাজের ফাঁকি তিনি পড়তে লিখতে পছন্দ করতেন এবং সময় কাটাতে পছন্দ করতেন লেখালেখির মধ্য দিয়ে। তিনি একাধিক উপন্যাস ও গদ্য রচনা করেছেন, তার মধ্যে প্রথম প্রতিশ্রুতি, সুবর্ণলতা এবং বকুল কথা তার অন্যতম প্রধান রচনা। তার অনস্বীকার্য সাহিত্য রচনা দক্ষতার জন্য ১৯৭৬ খ্রিস্টাব্দে তিনি প্রথম বাঙালি হিসাবে জ্ঞানপীঠ পুরস্কারে ভূষিত হন। চলো এরপর গল্পটির শব্দগত অর্থগত আলোচনা করা যাক। পরবর্তী ভিডিও সরাসরি পাওয়ার জন্য বাংলা এক্সক্লুসিভ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। কোনো স্কিপ না করেই সমস্ত ভিডিও দেখার অনুরোধ করছি। এরপর আমরা শুরু করছি আজকের আলোচনা। আশাপূর্ণা দেবীর লেখা জ্ঞানচক্ষু গল্পটি। গল্পটির গুরুত্বপূর্ণ লাইনগুলি বিশেষভাবে অঙ্কিত করা হয়েছে যাতে তোমাদের বুঝতে এবং গুরুত্বপূর্ণ প্রশ্নগুলিও চিহ্নিত করতে সহজ হয়। গল্পটির প্রধান চরিত্র কিশোর বয়সী তপনের কৌতূহলোদ্দীপক মনোভাবই প্রকাশিত হয়েছে সমগ্র গল্প জুড়ে এবং তারই দৃষ্টিভঙ্গিতে লেখিকা সমস্ত চিত্রটি অঙ্কন করার চেষ্টা করেছেন। এখন আমরা গল্পটির আলোচনা শুরু করছি। গল্পের প্রথমেই লেখিকা জানিয়েছেন, কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। এটি একটি খুবই গুরুত্বপূর্ণ লাইন এবং এর থেকে প্রশ্নও পড়ে। মার্বেল শব্দের অর্থ হলো গুলি, কাঁচের গুলি। তোমরা সবাই দেখেছো, ছোটোবেলায় আমরা সবাই খেলেছি। কাঁচের গুলির মতো হয়ে গেল অর্থাৎ হয়ে যাওয়া। লাইনটির মানে হচ্ছে আকাশ থেকে পড়া। অর্থাৎ তপন কোনো কারণে একটু অবাক বা বিস্ময় বোধ করেছে। এরপর লেখিকা জানিয়েছেন, নতুন মেসোমশাই মানে যার সঙ্গে এই কদিন আগে তপনের ছোটো মাসির বিয়ে হয়ে গেল, দেদার ঘটাপটা করে, সেই তিনি নাকি বই লেখেন। তাহলে তপন এখানে অবাক হয়েছে, বিস্ময় হয়েছে এবং আকাশ থেকে পড়েছে কেন না, ছোটো মাসির যার সাথে বিয়ে হয়ে গেছে সেই ছোটো মেসোমশাই, সেই তিনি নাকি বই লেখেন। তিনি কি করেন? বই লেখেন, অর্থাৎ লেখালেখি করেন। সেই সব বই নাকি ছাপাও হয়, অর্থাৎ সেগুলি শুধুমাত্র খাতার মধ্যে সীমাবদ্ধ থাকে না, ডায়েরির পাতায় আবদ্ধ থাকে না, সেগুলো প্রকাশিত হয়ে কালো পিঁপড়ের শাড়ির মতো বইয়ের পাতায় অংশগ্রহণ করে। এরপরে আবার বলা হয়েছে, অনেক বই ছাপা হয়েছে মেসোর, অর্থাৎ মেসো কোনো নতুন লেখক নন, তিনি অনেক দিন ধরেই লেখালেখির সঙ্গে যুক্ত আছেন, সাহিত্য চর্চার সঙ্গে যুক্ত আছেন এবং তার সমস্ত লেখাগুলি প্রকাশিত হয় এবং সাহিত্য রসিকদের কাছে সেই সমস্ত বই স্বীকৃত ও সমাদৃত হয়ে থাকে। এখানে এটাই বোঝানো হয়েছে, অর্থাৎ তপন অবাক হয়েছে তার ছোটো মাসির সাথে অনেক ঘটাপটা, অর্থাৎ জাঁকজমক করে বিয়ে হয়ে যাওয়া ছোটো মাসির স্বামী অর্থাৎ নতুন মেসোমশাই একজন লেখক,
তার বই ছাপা হয় এবং তার অনেক বই ছাপা হয়েছে এই কথা শুনে এবং জেনে। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপর পরের পৃষ্ঠায় আসা যাক। এখানে লেখিকা বলেছেন, তার মানে তপনের নতুন মেসোমশাই একজন লেখক, সত্যিকারের লেখক। তাহলে মেসোমশাই একজন লেখক এবং সত্যিকারের লেখক, এই কথাটা বারবার যেন তপনের মনকে আলোড়িত করেছে, প্রভাবিত করেছে। আর তাই কিশোর বয়সী, সদ্য শৈশব থেকে কৈশোরে উন্নীত হওয়া তপনের মনে স্বাভাবিকভাবেই দেখা দিয়েছে কৌতূহল, উদ্দীপনা এবং অজানাকে জানার মানুষের স্বাভাবিক প্রবৃত্তির সঞ্চার। আর এখানেই তাই লেখিকা বলেছেন, জলজ্যান্ত একজন লেখককে এত কাছ থেকে কখনো দেখেনি তপন। দেখা যায় তাই জানতো না। লেখকরা যে তপনের বাবা, ছোট মামা বা মেজ কাকুর মতো মানুষ, এ বিষয়ে সন্দেহ ছিল তপনের। এটা খুব গুরুত্বপূর্ণ লাইন। এই বিষয়ে সন্দেহ ছিল তপনের। কোন বিষয়ে সন্দেহ ছিল? না, একজন সত্যিকারের লেখক, একজন জলজ্যান্ত লেখক, অর্থাৎ লেখকরা যে বাস্তব এই পৃথিবীরই মানুষ, এই বিষয়ে সন্দেহও যেন এখানে তপনের মনকে বিস্ময়ান্বিত করে তুলেছে। সে বিশ্বাস করতে পারছে না যে একজন জলজ্যান্ত সত্যিকারের লেখক, সে তার বাবা, মামা, কাকুদের মতোই সাধারণ মানুষ এবং তিনিও তাদের মতনই তার চারিপাশে ঘুরে বেড়াতে পারেন। এই পৃথিবীতে তারাও জলজ্যান্তভাবে অবস্থান করেন, জীবন ধারণ করেন। আশা করি বোঝাতে পারছি। এখানে বেশ কয়েকটি সমাসবদ্ধ পদ পাওয়া গেছে এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ লাইন আমরা আপাতত পেয়েছি, যেগুলি দশম শ্রেণী সহ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রেও খুবই গুরুত্বপূর্ণ বলে বিবেচিত। এখানে যে সমস্ত সমাসবদ্ধ পদগুলি রয়েছে বা সমাসগুলি রয়েছে, সেগুলির আমি ব্যাসবাক্য সহ আলোচনা করে দিচ্ছি। ছোট মাসি, এটি সাধারণ কর্মধারয় সমাস হবে, ব্যাসবাক্য হবে ছোট যে মাসি। একই রকমভাবে ছোট মামা হবে ছোট যে মামা, সাধারণ কর্মধারয় সমাস। মেজ কাকু, মেজ যে কাকু, সাধারণ কর্মধারয় সমাস। আবার মেসোমশাই হবে যিনি মেসো তিনি মশাই, এটিও সাধারণ কর্মধারয় সমাসেরই অন্তর্ভুক্ত। এর পরবর্তী আলোচনাতে আসা যাক। এখানে লেখিকা জানিয়েছেন, কিন্তু নতুন মেসোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের। এটি একটি খুবই গুরুত্বপূর্ণ লাইন। এর থেকে দশম শ্রেণীর পরীক্ষায় এবং মাধ্যমিকে 3 নাম্বার এমনকি 5 নাম্বারের বড় প্রশ্ন এসে থাকে। এখানে লেখিকা কোন উদ্দেশ্যে এ কথা বলেছেন যে নতুন মেসোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের, তা আমরা সবিস্তর আলোচনা করব। কিন্তু তার আগে একটি বিশেষ ঘোষণা। শুভ নববর্ষ উপলক্ষে বাংলা এক্সক্লুসিভ চ্যানেলের পক্ষ থেকে যারা এবছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, সেই সমস্ত ছোট্ট ছোট্ট স্নেহের ভাই বোন এবং বন্ধুদের উদ্দেশ্যে শুরু হতে চলেছে কুইজ কন্টেস্ট। সেখানে তোমরা সরাসরি প্রশ্নের উত্তর দিয়ে তোমাদের পরীক্ষার প্রস্তুতি যাচাই করে নিতে পারবে। এখানে আমরা ফিরে আসছি। এখানে লেখিকা বলেছেন, কিন্তু লেখক মেসোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের। অর্থাৎ জ্ঞানচক্ষু শব্দটির ব্যাসবাক্য হচ্ছে জ্ঞানরূপ চক্ষু। এখানে জ্ঞানরূপ চক্ষু হবে রূপক কর্মধারয় সমাস। জ্ঞানরূপ চক্ষু বা জ্ঞানচক্ষু কি? জ্ঞানচক্ষু হলো জ্ঞানের দ্বারা উন্মোচিত এক বিশেষ ধরনের দৈব চক্ষু, যার দ্বারা অদৃশ্য জিনিসকেও দেখতে পাওয়া যায় বা পূর্ব আভাস অনুভব করা যায়।
তোমরা বিভিন্ন সিরিয়ালে কিংবা গল্প কবিতায় পড়েছ যে পৌরাণিক কাহিনীতে বিশেষভাবে বিভিন্ন দেবী দেবতাদের জ্ঞানচক্ষু থাকতো, তৃতীয় চক্ষু যেটাকে বলা হয়। তার দ্বারা তারা অদৃষ্টব্য জিনিসকেও দেখতে পারতেন। এই জ্ঞানচক্ষুর কথা বলা হয়েছে। অর্থাৎ এখানে তপন এই জলজ্যান্ত লেখককে কাছ থেকে দেখে তার দৈনন্দিন জীবনের ক্রিয়াকর্মকে লক্ষ্য করে উপলব্ধি করতে পেরেছে যে লেখকরাও সাধারণ মানুষ। এখানেই যেন তার জ্ঞানচক্ষু অর্থাৎ প্রকৃত জ্ঞানের চক্ষু উন্মোচিত হয়েছে। লেখিকা বলেছেন, আশ্চর্য, কোথাও কিছু উল্টোপাল্টা নেই, অন্য রকম নেই, একেবারে নিছক মানুষ। নিছক মানুষটা একটা খুবই গুরুত্বপূর্ণ শব্দ। মানুষ অর্থাৎ যার মান এবং হুঁশ রয়েছে। নিছক মানে সাধারণ, সোজাসাপটা এবং সাবলীল। সেই ওদের মতোই দাড়ি কামান, সিগারেট খান, খেতে বসেই বলেন, আরে ব্যাস, এত কখনো খাওয়া যায় বলে অর্ধেক তুলিয়ে দেন, চানের সময় চান করেন এবং ঘুমের সময় ঘুমান। অর্থাৎ লেখক মেসো অর্থাৎ নতুন মেসো যে তার বাবা কাকার মতোই খাবার খান, গল্প করেন, আড্ডা দেন, ঘুমোন, সেই সমস্ত বিষয়কেই বোঝানো হয়েছে। তোমরা জানো, বাড়িতে নতুন অতিথি এলে তাকে আপ্যায়নের জন্য ভুরিভোজের ব্যবস্থা করা হয়। অর্থাৎ ভুরিভোজ মানে তার প্রচুর প্রাচুর্যপূর্ণ খাবারের ব্যবস্থা করা হয় এবং সেই অনুসারে তাকে বেশি দেওয়াও হয়। এখানেও নতুন মেসোমশাই অর্থাৎ ছোট মাসির স্বামীকে বোঝানো হয়েছে, যার জন্য তপনের মামাবাড়িতে আয়োজন করা হয়েছে প্রচুর। তোমাদের কার কার ভুরিভোজের অভিজ্ঞতা আছে বা ভুরিভোজ তোমাদের কেমন লাগে তোমরা জানিও। এরপর গল্পে রয়েছে এছাড়া। ঠিক এছাড়া শব্দের মধ্য দিয়ে লেখিকা কী বলছেন আমরা জেনে নেব। ঠিক ছোট মামাদের মতোই খবরের কাগজে সব কথা নিয়ে প্রবলভাবে গল্প করেন, তর্ক করেন, আর শেষ পর্যন্ত এই দেশের কিছু হবে না বলে সিনেমা দেখতে চলে যান, কি বেড়াতে বেরোন সেজেগুজে। তাহলে তার মামার মতো, তার মেজ কাকুর মতো এবং বাড়ির অন্যান্যদের মতোই তিনিও খবরের কাগজ পড়েন, তর্ক করেন, সিনেমা দেখেন, সেজেগুজে ঘুরতে বেড়ান এবং একটুতেই দেশের কোনো কিছু সম্পর্কে বিচলিত হয়ে বলে ওঠেন, এ দেশের কিছু হবে না। আবার লেখিকা বলেছেন, মামার বাড়িতে এই বিয়ে উপলক্ষেই এসেছে তপন, আর ছুটি আছে বলেই রয়ে গেছে। ওদিকে মেসোরও নাকি গরমের ছুটি চলছে, তাই মেসো শ্বশুর বাড়িতে এসে রয়েছেন কদিন। তাহলে তপনেরও গ্রীষ্মের ছুটি চলছে স্কুলে। অন্যদিকে মেসোরও গরমের ছুটি চলছে, তাই তিনিও নতুন শ্বশুর বাড়িতে এসে বেশ কদিন আছেন। তোমরা নিশ্চয়ই জানো যে বাঙালিদের বিশেষভাবে অন্যান্য বিভিন্ন জাতি সম্প্রদায়েরই বিয়ের বেশ কিছু আচার অনুষ্ঠান রীতিনীতি রয়েছে। তার মধ্যে একটি অন্যতম হচ্ছে বিয়ের পরবর্তী অষ্টমঙ্গলা অনুষ্ঠান। এটি বিয়ের 8 দিনের মাথায় মেয়ের বাপের বাড়িতে এক বিশেষ ধরনের অনুষ্ঠান হয়। সেখানেই হয়তো নতুন মেসোমশাই এসে রয়েছেন গ্রীষ্মের ছুটি উপলক্ষে বেশ কয়েকটা দিন। এরপরে লেখিকা জানিয়েছেন, তাই অহরহই জলজ্যান্ত একজন লেখককে দেখবার সুযোগ হবেই তপনের, আর সেই সুযোগেই দেখতে পাচ্ছে তপন লেখক মানে কোনো আকাশ থেকে পড়া জীব নয়, তপনদের মই মানুষ। তাহলে লেখক যে কোনো সাধারণ মানুষ নয় এবং সেও যে তপনদের মতোই একজন সাধারণ মানুষ, এই সম্পর্কে তার সমস্ত ধারণা পরিষ্কার হয়ে যাচ্ছে অহরহ। অর্থাৎ সাধারণভাবে প্রতিটা মুহূর্তেই জলজ্যান্ত একজন লেখককে এত কাছ থেকে দেখতে পাওয়ার সুযোগে। আর এখানেই যেন তপনের মধ্যে এক আশার এবং আত্মবিশ্বাস, আত্মপ্রত্যয়ের সঞ্চার করেছেন। এর পরবর্তী অংশ আমরা আলোচনা করছি। তার আগে
এখানের বেশ কয়েকটি শব্দের সমাস বিশ্লেষণ করে নেওয়া যাক। উল্টো পাল্টা, উল্টো ও পাল্টা দ্বন্দ্ব সমাস। শ্বশুর বাড়ি, শ্বশুরের বাড়ি সম্বন্ধ তৎপুরুষ সমাস। এই অংশের মধ্যে আমরা দেখতে পেলাম যে কীরকমভাবে লেখিকা এখানে তুলে ধরেছেন যে তপনের জ্ঞানচক্ষু উন্মোচিত হয়েছে। তপন তার বাবা, ছোট মামা, মেজ কাকুর সাথে তার নতুন মেসো অর্থাৎ লেখক মেসো অর্থাৎ ছোট মাসির স্বামী যে মিলগুলো খুঁজে পেয়েছেন, যে জলজ্যান্ত মানুষের অহরহ প্রত্যেকটা মুহূর্তে সামনে থেকে দেখার সুযোগ পেয়েছেন, তার দ্বারাই সে এখানে একটি অভিজ্ঞতা অর্জন করেছে যে লেখকরা কোনো আকাশ থেকে পড়া জীব নয়, বরং তারাও এই পৃথিবীর সাধারণ মানুষ। এর পরবর্তী অংশে লেখিকা জানিয়েছেন, তবে তপনেরই বা লেখক হতে বাধা কী? অর্থাৎ তপনের মনের মধ্যে এখানে কৈশোর মনের মধ্যে প্রশ্ন জেগেছে, যদি লেখক অর্থাৎ নতুন মেসো লিখতে পারে তাহলে সে কেন পারবে না। এই কৈশোর বয়সের একটি অন্যতম বৈশিষ্ট্য হলো ঝুঁকি নেওয়া, যে কোনো কাজে এগিয়ে যাওয়ার উদ্দীপনা। আমরা তাই সুকান্ত ভট্টাচার্যের 18 বছর বয়স কবিতাও এ সম্পর্কিত একটি আভাস পায়। তপনও কিন্তু তার বিপরীত নয়, সেও কিশোর বয়সী একজন বালক। তার মনের মধ্যে কৌতূহল, উদ্দীপনা, অজানাকে জানার চেষ্টা, সরল সাধারণ মনের পরিচয় এবং যে কোনো কাজে ঝুঁকি নেওয়ার প্রবণতা এবং জানার চেষ্টায় ফুটে উঠেছে। তাই সে লেখক মেসোর মতো লিখতে চাওয়ার উৎসাহে উজ্জীবিত হয়ে উঠেছে। এরপর লেখিকা জানাচ্ছেন, মেসোমশাই কলেজের প্রফেসর, এখন ছুটি চলছে, তাই সেই সুযোগে শ্বশুর বাড়িতে রয়ে গেছেন কদিন। তাহলে নতুন মেসোমশাই অর্থাৎ ছোট মাসির বর হলেন একজন প্রফেসর। প্রফেসর শব্দের বাংলা শব্দার্থ হলো অধ্যাপক। গল্পে এখানে বলা হয়েছে পেশায় প্রফেসর অর্থাৎ অধ্যাপক। নতুন মেসোমশাই অর্থাৎ লেখক মেসোমশাই লেখালেখিও করেন এবং লেখালেখির মধ্য দিয়ে জীবনের রসদ খুঁজে পান। এরপরে লেখিকা বলেছেন, এখন ছুটি চলছে, তাই সেই সুযোগে শ্বশুর বাড়িতেই রয়ে গেছেন কদিন। আর সেই সুযোগেই দিব্যি একখানি দিবানিদ্রা দিচ্ছেন। দিবানিদ্রা শব্দটার সাথে আমরা সবাই পরিচিত। দিবা মানে দিন, নিদ্রা মানে ঘুম, অর্থাৎ দিনের বেলায় ঘুম। বাঙালিরা বা বেশিরভাগ বাঙালি মানুষই সাধারণত দিনের বেলায় ভাত খাওয়ার পরে যে ঘুম দেন তাকে ভাত ঘুম বা দিবানিদ্রা বলে। তাহলে লেখক মেসো বা নতুন মেসোমশাইও দুপুরবেলায় খাবার খেয়ে একটু রেস্ট বা একটু বিশ্রাম করছেন। এরপরে লেখিকা বলেছেন, ছোট মাসি সেই দিকে ধাবিত হয়। ধাবিত হওয়া মানে দৌড়ে যাওয়া, ওটা হঠাৎ করে দৌড়ে যাওয়া। যখন দুপুরবেলায় নতুন মেসোমশাই অর্থাৎ ছোট মাসির স্বামী খাবার খেয়ে একটু বিশ্রাম করছেন, একটু ঘুম দিচ্ছেন, গাটাকে একটু সজা করে নিচ্ছেন, এমন সময় ছোট মাসি কোনো এক কারণবশত তার দিকে দৌড়ে যায়। তখন অবশ্যই না বলে প্রবল আপত্তি তোলে, কিন্তু কে শোনে কার কথা। তাহলে তপন এখানে প্রত্যক্ষভাবে জড়িত ছোট মাসির দিবানিদ্রারত নতুন মেসোমশাইয়ের দৌড়ে যাওয়ার কারণে। ততক্ষণে তো গল্প ছোট মাসির হাতে চলেই গেছে। হইচই করে দিয়ে দিয়েছে ছোট মাসি তার ঘুম ভাঙিয়ে। তাহলে আমরা আগেই জেনেছি যে তপন নতুন মেসোকে দেখে গল্প লেখার এক আত্মপ্রত্যয় বা আত্মবিশ্বাসে জাগরিত হয়ে উঠেছিল। যেখানে সেই বলা হয়েছিল হলুদ রঙের দাগ দেওয়া রয়েছে, তবে তপনেরই বা লেখক হতে বাধা কী? এই প্রবল প্রত্যয় নিয়েই সে একটি গল্প লিখে ফেলেছে। কিভাবে লিখেছে সে গল্পও আমরা এখানে জানব।
সেই গল্পটি কোনো এক কারণবশত ছোটো মাসির হাতে যায় এবং গল্পটি নিয়ে ছোটো মাসি ধাবিত হয়, অর্থাৎ দৌড়ে যায় নিদ্রারত ছোটো মেসোর দিকে। কিন্তু তপনের প্রবল আপত্তিও সে শোনেনি। এমন অবস্থায় তপন অবশ্যই মাসির এই হইচইতে মনে মনে পুলকিত হয়। মেসোমশাইয়ের ঘুম ভেঙে যায়, কিন্তু তপনে মনে মনে পুলকিত হয়। পুলকিত মানে আনন্দিত হওয়া। পুলক বিশেষ্য পদ, পুলকিত বিশেষণ পদ, আবার আনন্দ বিশেষ্য পদ, আনন্দিত বিশেষণ পদ। তাহলে তপন মনে মনে কিন্তু একটা আনন্দই হচ্ছে যে তার লেখাটা ছোটো মেসোর হাতে গিয়ে পৌঁছাবে। মুখে আ আ করলেও হয়, মুখে হয়তো একটা লজ্জাবশত প্রথমবার তার লেখা কারো হাতে গিয়ে পৌঁছাবে, তারপর নতুন মেসো, বাড়ির নতুন আত্মীয়, তা একটু লজ্জা বা একটু সংকোচ হলেও মনে মনে আনন্দিত হচ্ছে। কারণ লেখার প্রকৃত মূল্য বুঝলে নতুন মেসোই বুঝবে। রত্নের আসল মূল্য জহুরির কাছে। জহুরি হলো সেই ব্যক্তি যিনি রত্ন দেখেই চিনে নিতে পারেন কোনটি আসল এবং কোনটি নকল, কোষ্ঠী পাথর দিয়ে যাচাই করে। তেমনিভাবেই এখানে ছোটো মেসো অর্থাৎ লেখক মেসোকে জহুরি এবং তপনের গল্পকে বা তপনের প্রতিভাকে এখানে রত্নের সঙ্গে তুলনা করেছেন লেখিকা। বলেছেন যে কেবলমাত্র মেসোমশাই অর্থাৎ নতুন মেসোমশাই তপনের লেখার প্রকৃত মূল্য অর্থাৎ আসল সত্য বুঝতে পারবে, তার প্রতিভাকে চিনতে পারবে। এরপরে লেখিকা বলেছেন, একটু পরেই ছোটো মেসো ডেকে পাঠান তপনকে। এরপরেই বাইরে তপন দাঁড়িয়ে থাকে সংকোচ দ্বিধা দ্বন্দ্ব নিয়ে। ছোটো মেসো বাড়ির মধ্যে বা কোনো ঘরের মধ্যে দিবানিদ্রা দিচ্ছিলেন। ছোটো মাসি তার দিকে ধাবিত হয়ে তার ঘুম ভাঙিয়ে তপনের লেখা গল্পটি তার হাতে তুলে দিয়েছে। এতক্ষণে তিনি জেগে উঠেছেন। এর পরের ঘটনা হচ্ছে, তপন একটু পরেই ছোটো মেসো ডেকে পাঠান তপনকে এবং বোধ করি নতুন বিয়ের শ্বশুর বাড়ির ছেলেকে খুশি করতেই বলে ওঠেন। তাহলে নতুন কুটুম্ব বাড়ি গিয়েছেন, নতুন বাড়িতে গিয়ে কেউ সেই বাড়ির কারোর নিশ্চয়ই মন দুঃখে ভরিয়ে দিতে চাইবে না। এই কারণে ছোটো মেসো তপনের মন যাতে না ভাঙে, এই বাড়ির কেউ যাতে দুঃখ না পায়, বরং সকলেকে একটু খুশি করার তাগিদেই বলে ওঠেন, তপন তোমার গল্প তো দিব্যি হয়েছে, অর্থাৎ খুব ভালো হয়েছে, একটু কারেকশন করে করে দিলেই ছাপতে দেওয়া চলে। এখানে দেখো কারেকশন করে শব্দটা একটু আলাদা রঙে চিহ্নিত করা হয়েছে। কারেকশন শব্দের বাংলা অর্থ হলো সংশোধন, কিন্তু শব্দের অর্থ কারেকশন অর্থাৎ সংশোধনের থেকেও আরও বেশি কিছুকে বোঝানো হয়েছে। তাই বলছে তপনের লেখাটা ছাপতে দেওয়ার যোগ্য, কিন্তু সেটাকে সংশোধন করার পাশাপাশি আরও পরিমার্জিত, সংশোধিত এবং রুচিসম্পন্নভাবে প্রকাশ করার প্রয়োজন রয়েছে। তপন প্রথমটা ভাবে ঠাট্টা, কিন্তু যখন দেখে মেসোর মুখে করুণার ছাপ, তখন আহ্লাদে কাঁদো কাঁদো হয়ে যায়। তাহলে প্রথমে তপন হয়তো একটু লজ্জাবোধের সাথে সাথে ভাবে যে সবাই তার সাথে মজা করছে, কিন্তু যখন দেখে তপন মেসোর মুখে একটি করুণার ছাপ, তার উপরে একটি সত্যিকারেরই তার ভালো লাগা তৈরি হয়েছে, তখন তপন আহ্লাদে অর্থাৎ আনন্দিত হয়ে যাওয়া, খুবই আনন্দিত হয়ে যাওয়া, আনন্দে কাঁদো কাঁদো হয়ে যায়। অর্থাৎ সেও যে একজন লেখক হতে চেয়েছিল, তাই তার মনের মধ্যে একটা আশার এবং আলোর সঞ্চার ঘটে। তাই তার চোখের কোণায় হয়তো অশ্রু বারি রাশি ঝিলিক দিয়ে ওঠে। এরপরে লেখিকা জানিয়েছেন, তাহলে বাপু তুমি ওর গল্পটা ছাপিয়ে দিও। মাসি বলে, মেসোর উপযুক্ত কাজ হবে সেটা। তাহলে ছোটো মাসির অনুরোধে অর্থাৎ নবগিন্নির অনুরোধকে ফেলতে না পেরেই হয়তো এখানে
মেসো বলে ওঠে। মেসো তেমনি করুণার মূর্তিতেই বলেন, তা দেওয়া যায়। আমি বললে সন্ধ্যাতারার সম্পাদক না করতে পারবেন না। ঠিক আছে, তপন, তোমার গল্প আমি ছাপিয়ে দেব। অর্থাৎ মেসো শ্বশুরবাড়ির সকলকে খুশি করার তাগিদেই এবং বাচ্চা কৈশোর বয়সী তপনের মন যাতে না ভাগে সেই ইচ্ছায় তাকে সান্ত্বনাস্বরূপ বলে কারেকশন করে করে দিলেই গল্পটি ছাপিয়ে দেওয়া চলে। মেসো তখন করুণার মূর্তিতে বসে থাকাকালীন মেসোকে উদ্দেশ্য করে মাসি বলে ওঠে, তাহলে বাপু গল্পটা ছাপিয়ে দাও, তোমার সেটা উপযুক্ত কাজ হবে। এই উপযুক্ত কাজটা খুব গুরুত্বপূর্ণ লাইন। তখন মেসো করুণার মূর্তি ধরেই বলে, সন্ধ্যাতারা পত্রিকার সম্পাদককে তিনি যদি অনুরোধ করেন তাহলে তার কথা ফেলতে না পেরে তপনের লেখা ছাপিয়ে দেবেন। এবং সেই তখনই দুপুরবেলায় দিবানন্দা ভেঙে গল্পটি পড়েই মেসো সকলের সামনেই তপনকে কথা দিয়ে বসেন তার গল্প মেসো নিজের হাতে গিয়ে ছাপিয়ে দেবেন। এর মধ্য দিয়েই তপনের মনের মধ্যে এক নতুন আলোর সঞ্চার ঘটেছে। কিশোর বয়সী তপন স্বাভাবিকভাবেই কৌতূহল উদ্দীপক, নব আনন্দে আনন্দিত এক কিশোর প্রাণ। নব সৃষ্টির আনন্দে সে মেতে উঠেছে একটি ছোট্ট গল্প লেখার মধ্য দিয়ে। সেই গল্পটি এসে পৌঁছেছে মেসোর হাতে, লেখক মেসোর হাতে। তিনি সেটি ছাপিয়ে দেওয়ার কথা বলেছেন, কথা দিয়েছেন ছাপিয়ে দেবেন সন্ধ্যাতারা পত্রিকায়। এখান থেকে আমরা বেশ কয়েকটি সমাসবদ্ধ পদ পাই। সন্ধ্যাতারা সমাসবদ্ধ পদটি যা হবে সন্ধ্যাকালীন উদিত তারা বা সন্ধ্যায় উঠে যে তারা, মধ্যপদলোপী কর্মধারয় সমাস। এবং এরই মধ্য দিয়ে আমাদের এই প্রথমাংশের আলোচনা এখানেই শেষ করছি। এখানে উঠে এলো তপনের বেশ কয়েকটি চারিত্রিক বৈশিষ্ট্যের পাশাপাশি সমাসবদ্ধ বেশ কিছু পদের আলোচনা সহ শব্দগত অর্থের পাশাপাশি বাক্যগত আলোচনা। আশা করি আমার ছোট্ট ছোট্ট স্নেহের ভাই বোন এবং বন্ধুরা সকলেই তোমরা কবিতার প্রথম অংশের আলোচনা বুঝতে পেরেছ। প্রথম অংশের আলোচনা পৃষ্ঠা 10 এবং 11 মধ্যেই সীমাবদ্ধ রাখা হলো। পরবর্তী ভিডিওতেই আমরা দ্বিতীয় পর্ব আলোচনা করব এবং সেই প্রসঙ্গেই উঠে আসবে আরও পূর্ব আলোচিত বিভিন্ন বিষয়ের প্রশ্ন উত্তর। সবাইকে অসংখ্য ধন্যবাদ সমগ্র ভিডিওটি দেখার জন্য। এর পরবর্তী ভিডিও সরাসরি পাওয়ার জন্য বাংলা এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং বাংলা এক্সক্লুসিভ ফেসবুক পেজটি ফলো করে পাশে থেকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো। ইংরেজি নববর্ষের প্রীতীয় শুভেচ্ছা আরেকবার জানিয়ে আজকের আলোচনা এখানেই সমাপ্ত ঘোষণা করছি। সবাই ভালো থেকো।